আমরা যখন ইন হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তায় যেরকম করে ডিচ করে রেখেছে এরকম সামনে আরো 4টা ডিচ করেছে তারা। তো এই কারণে আমাদের যানবাহনগুলো আর সামনে যেতে পারেনি। আমরা এখান থেকে হেঁটে গিয়েছি সবাই, যার ফলে আমাদের বেশ কিছুটা সময় লেগেছে। তো এই সময়ের সুযোগ নিয়ে তারা পালিয়ে গিয়েছে। তো আমরা বেশ কিছু সন্দেহজনক ব্যক্তিকে গ্রেপ্তার করেছি, নিয়ে এসেছি জিজ্ঞাসাবাদের জন্য। তো জিজ্ঞাসাবাদ চলমান আছে। জিজ্ঞাসাবাদ শেষে যাদেরকে আমরা ক্রিমিনাল পাবো তাদেরকে গ্রেপ্তার করব, আর যাদেরকে সাধারণ মানুষ মনে হবে তাদেরকে সসম্মানে আমরা মুচলেকা দিয়ে ছেড়ে দেব। আর বর্তমান পরিস্থিতি এখন স্বাভাবিক, এলাকায় তারা কেউ নেই, আমাদের সদস্যরা আছে, যে সদস্য ছিল তারা সবাই আছে। আর এই সমস্যাটার মূল কারণটা হচ্ছে যে আমাদের এই যোগাযোগ ব্যবস্থাটা, এই রাস্তার কমিউনিকেশনটা যদি ভালো থাকতো তাহলে আমরা খুব সহজে পৌঁছে যেতে পারতাম, এবং সন্ত্রাসীরাও যখন জানবে যে আমি 5-6 মিনিটের মধ্যে ঢুকে যেতে পারবো তখন তারাও এই অ্যাটেম্পগুলো নিত না। তো তারা এই সুযোগটা নিয়েছে, যোগাযোগ ব্যবস্থা, তারা জানে যে আমাদের পৌঁছাতে লেট হবে। তবে আমাদের ক্যাম্পের যে সদস্যরা ছিল তারা অত্যন্ত সাহসিকতার সাথে এই পরিস্থিতি মোকাবেলা করেছে। প্রায় 200-300 সশস্ত্র সন্ত্রাসীর এগেনস্টে তারা গোলাগুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে এবং কোনো আহত নিহত হয়নি। এই ঘটনায় কি আপনাদের কোনো র্যাব সদস্য আসলে জিম্মি হয়েছিল কিনা, আর কোন সদস্য আসলে আহত আছেন কিনা? না, আহত আমাদের বেশ কয়েকজন হয়েছে, যেহেতু ইট পাথর ঢিল দিয়েছে এবং ক্যাম্পের সামনে একটা ককটেলও মেরেছিল। তো ইট পাথরের ঢিল খেয়ে মাইনর ইনজুরি কয়েকজনের আছে। আর নিখোঁজ হওয়ার বিষয়টা আসলে কোথা থেকে আসলো? আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি র্যাবের 7 সদস্য নাকি ওরা সদস্যকে নাকি জিম্মি করেছিল। এমন কোনো ঘটনা আসলে হয়েছে আছে কিনা? না, এইটা মনে হয় ওই যে অপারেশনে দৌড়াদৌড়ির মধ্যে হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে, এরকম আসলে কিছু ঘটেনি। আচ্ছা, একটু বলবেন কতজন আছে, স্পেসিফিকলি জিজ্ঞাসাবাদের জন্য কতজনকে নেওয়া হয়েছে? কোথায়? ক্যাম্পের বর্তমান অবস্থাটা কেমন এখানে আপনাদের? ক্যাম্পে 150 জন লোক আছে, আমাদের সদস্য আছে যৌথ বাহিনীর, যেখানে রেঞ্জ রিজার্ভ পুলিশ থেকে আছে, জেলা পুলিশ আছে, এপিবিএন আছে এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা আছে। এই 4 বাহিনী মিলে 150 জন আছে। আসামিদের এটা জিজ্ঞাসাবাদের জন্য আমরা বেশ কয়েকজনকে নিয়েছি, 20-25 এরকম হবে। জিজ্ঞাসা করে ক্রিমিনাল হলে তাদেরকে গ্রেপ্তার করবো আমরা। এখানে তো ধরেন এখানে 2টা গ্রুপ আছে, একটা রোকন গ্রুপ আর একটা ইয়াসিন গ্রুপ। এর আগে বেশ কয়েকবার আসলে অভিযান হয়েছে, মার্চেও হয়েছে। ইয়াসিন বাহিনীর সদস্য বা ইয়াসিন গ্রুপের লিডিং পর্যায়ে যে আছে তাদের আসলে গ্রেপ্তার করা যাচ্ছে না কেন আসলে? এটার মূল কারণটা হচ্ছে এই ইয়াসিন গ্রুপের যে মূল যে সদস্যগুলা, এরা হচ্ছে আলীনগর থেকে পেছন দিকে যে পাহাড়ি এলাকাটা আছে এইদিকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকে। আমরা গোয়েন্দা তথ্য মানে সবসময় চালু রেখেছি এবং সে এক জায়গায় ফিক্স থাকে না। আর বড় সমস্যাটা হচ্ছে যে আমার পৌঁছাতে দেরি হয়। তো আমি যখন আমি এই গেট দিয়ে যে কোনো দিক দিয়ে ঢুকলে পরেই তো একটা খবর পেয়ে যায় যে প্রশাসনের বা র্যাবের পুলিশের গাড়ি আসছে, আসার সাথে সাথে সে খবর পেয়ে যায় এবং তখন সে সহজে লুকাতে পারে। কারণ আমার এই মেইন রোড থেকে আলীনগর পর্যন্ত পৌঁছাতেই আমার 30-40 মিনিট লেগে, গাড়ি নিয়ে গেলেও 30 মিনিট লাগে, ভাঙা রাস্তা এরকম। এই কমিউনিকেশনগুলো সহজ হয়ে গেলে তখন এই এলাকায় আমাদের আধিপত্য বিস্তার করা এবং এই ক্রিমিনালদের অ্যারেস্ট করাটা অনেক সহজ হবে। আপনাদের এখানে 2টা ক্যাম্প আছে, ক্যাম্প থাকা সত্ত্বেও আসলে 4টা পয়েন্টে এটা কিভাবে কাটলো আসলে? আচ্ছা, এইটা এক্সকেভেটর দিয়ে কেটেছি। যেটুক জায়গা গর্ত দেখতে পাচ্ছেন আপনি, এই কাজটুক করতে 5 মিনিট লাগে। তো 4টা পয়েন্টে তারা বেশ কুইকলি কাজটা করেছে। আমাদের ক্যাম্পগুলো আপনি লোকেশনটা দেখেন, আমাদের 2 ক্যাম্পের একদম মাঝামাঝি জায়গায়। তো রাত্রে আসলে 12টা-1টার দিকে তখন আমাদের টহল এইদিকে ছিল না, অন্যদিকে ছিল। সুযোগ নিয়ে তারা এটা তো 5-10 মিনিটের মধ্যে কেটে ফেলেছে সবগুলো। কেটে তারপর কুইকলি তারা ওইখানে যে আমাদের উপরে অ্যাটাক করেছে। আচ্ছা, আমার একটি প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা বললেন 150 জন সদস্য ছিল। 150 জন বৈধ সরকারি রাষ্ট্রীয় বাহিনীর সদস্য থাকা অবস্থায় এই যে একজন র্যাব কর্মকর্তাকে হত্যা করা হলো, ইয়াসিনের নাম আপনি নিজে বলছেন, অর্থাৎ একটি রাষ্ট্রযন্ত্র কি আসলে ব্যর্থ? একজন ইয়াসিনকে সে জায়গায় র্যাবেও কি ব্যর্থ? পুরো প্রশাসন কি ব্যর্থ? তখন ইয়াসিন নিজে দাঁড়িয়ে ছিল এখানে এবং দাঁড়িয়ে থেকে সে এই কাজগুলো করিয়েছে। সেই ক্ষেত্রে আসলে ইয়াসিনকে আমরা বহুদিন ধরে, আপনিও বহুদিন ধরে চেষ্টা করছেন, অন্যান্য বাহিনীর চেষ্টা করছে, আমরা আসলে কি আইডেন্টিফাই করতে পারছি না তাকে, নাকি এরিয়াটা বড় দেখে আমাদের শস্যের মধ্যে ভূত আছে, মানে প্রশাসনেরই কেউ সাপোর্ট দিচ্ছে? এরিয়াটা আপনাকে মূল প্রবলেমটা বললাম যে আমাদের যোগাযোগ ব্যবস্থার কারণে, যেমন আপনি জার্নালিস্ট হিসেবে আপনি সব জায়গাতেই যেতে চান, তাই না?
আপনি কিন্তু অলমোস্ট মানে 3 ভাগের 1 ভাগ রাস্তা এসেছেন, 2 ভাগ রাস্তা ওদিকে যাননি, যোগাযোগ ব্যবস্থা হেঁটে যেতে হবে, এই জন্য আপনিও যাননি। তো কমিউনিকেশন অবস্থাটা কি আপনি নিজেই তো বুঝতে পারছেন। তো আমি এই পর্যন্ত আমার এই রাস্তাটা তো হেঁটে যেতে হবে, দৌড়ে যেতে হবে, তো এইটুক যেতে তো আমার 20 মিনিট 25 মিনিট সময় লাগবে। এটা তো যথেষ্ট সময় একজন মানুষের পালানোর জন্য। তো এই কমিউনিকেশনটা আসলে এই অ্যাডভান্সেসটা তারা ইউজ করছে। আর সন্ত্রাসীদের যেটা বলবো যে দেখেন আপনি আমি এখানে গত 15 মাসের যদি একটা স্টেট দিই, আমাদের শুধু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 7 আমরা মার্ডার কেসের আসামি অ্যারেস্ট করেছি 366 জন, শুধু অ্যাবসুলেট মার্ডার কেস। রেপ কেস চট্টগ্রাম বা আমাদের এওআর এর মধ্যে যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে 100% আসামি র্যাব অথবা পুলিশ গ্রেপ্তার করেছে, কেউ বাইরে নেই। আর অস্ত্র এবং অন্যান্য আসামি আমরা গ্রেপ্তার করেছি। এখন আমরা আমাদের কাজটা 100% করছি। এর পরবর্তী পর্যায়ে যে তারা জামিন পাচ্ছে বা তাদের রায় কেন হয়নি, বিচার কেন কিভাবে হচ্ছে, এই বিষয়গুলো আমার কাজ না, এটা যাদের কাজ তাদেরকে জিজ্ঞাসা করলে আপনারা ভালো উত্তর পাবেন। হয়তো ওইটার ইফেক্ট হচ্ছে এইদিকে পড়ে, বা অনেক আসামি হচ্ছে জামিন নিয়ে নিচ্ছে। মাদকের অনেক আসামি আমরা দেখি, আমরা গ্রেপ্তার করেছি, তারা জামিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আবার একই কাজ করছে। তো এটা একটা সমস্যা, যেটা হচ্ছে দ্রুততম সময়ে হয়তো বিচার কার্য বাস্তবায়ন হলে হয়তো এই সমস্যাগুলো থেকে উত্তরণ করা যাবে। তাদের একটা ক্ষোভ আপনাদের উপরে, র্যাবের উপরে তাদের সবচেয়ে বেশি ক্ষোভটা আমরা দেখেছি। হ্যাঁ, মানে রিসেন্ট যা ঘটে সব র্যাবের সাথে, জি। এবং আজকে প্রথম আক্রমণটা র্যাবের উপরে, জি। এবং ক্যাম্পটা ভাঙানো হয়েছে র্যাবের। জি। সেই ক্ষেত্রে আসলে আপনাদের উপর তাদের যে ক্ষোভ, কিন্তু আপনাদের থেকে সেই বহিঃপ্রকাশটা কি কম হচ্ছে নাকি আপনাদের সেই জায়গায় আপনারা Action to অনেকটা action। শৃঙ্খলা- আমি যদি একটু অ্যাড করি, 20-25 বছর 30 বছর আগের যাবজ্জীবন প্রাপ্ত আসামিকে আপনারা ধরে নিয়ে আসেন একেবারে যেখান থেকে পারেন, সেই জায়গায় ইয়াসিনকে আপনারা পারছেন না, এটা আপনাদের ব্যর্থতা কিনা এটা যদি এই বিষয়ে বলেন। না, এটা জিওগ্রাফিক্যাল প্রবলেমটাই বেশি। হ্যাঁ, এবং ইয়াসিন হচ্ছে এই এলাকা থেকে, সে গত প্রায় 8-10 মাসের মধ্যে সে এই জঙ্গল থেকে বেরোয় নাই। আমরা তো বিভিন্ন দিকে গোয়েন্দা লাগিয়ে রেখেছি, তো গোয়েন্দা তথ্য আমরা নিচ্ছি, সে এখান থেকে বেরোয় নাই। তো আমরা চেষ্টা করেছি, অনেকবারই অ্যাটেম্প নিয়েছি, বাট ওই জঙ্গলের ভিতরে ঢুকে যায়। তো আমরা চাচ্ছি যে এই কমিউনিকেশন ব্যবস্থাগুলো ভালো হলে, আমাদের জন্য যাতায়াতটা সুবিধা হলে পরে আমরা দ্রুত যদি পৌঁছাতে পারি, ইনশাল্লাহ সে ধরা পড়বে। আরেকটু হচ্ছে এখানে বিদ্যুৎ কানেকশন, পানির কানেকশন যেগুলো আগে যেভাবে ঠিক চলেছে একইভাবে চলছে, শুধুমাত্র আগে সরাসরি ইয়াসিন নিত, এখন বিভিন্ন মাধ্যম হয়ে ইয়াসিনের কাছে যাচ্ছে। তো আপনারা তো নিয়ন্ত্রণে নিতে গেলে আপনারা এই জায়গাগুলো তো আপনাদের কাজ আমরা দেখছি না সেই জায়গায়, অর্থাৎ এই জায়গাগুলো তো আসলে আপনারা কাজ করবেন কিনা, যে অর্থ একইভাবে চলছে কিন্তু পুরো প্রক্রিয়া একইভাবে চলছে। আচ্ছা, আপনি কোথায় থেকে তথ্যটা পেয়েছেন আমার জানা নেই। তা বিদ্যুৎ অফিস বিদ্যুৎ দিবে, বিদ্যুতের বিল তো বিদ্যুৎ অফিস নেবে। সে মাঝখানে কি করছে এটা বিদ্যুৎ অফিস অ্যান্সার দিতে পারবে, অবৈধ কানেকশন। পানিরটা পানি অ্যান্সার দিতে পারবে, প্রশাসন অ্যান্সার দিতে পারবে। আসলে এই সংস্থাগুলোর দায়িত্ব তো আমি নেই, এগুলোর অ্যান্সার আমি দিতে পারবো না। এগুলো যারা দায়িত্বপ্রাপ্ত আছে, এখানে কেন আপনার কাছে যদি মনে হয় যে এখানে মিসম্যানেজমেন্ট হচ্ছে, আপনারা তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন, তারা হয়তো এটার সঠিক উত্তরটা দিতে পারবেন কেন হচ্ছে। এখানকার কমান্ডিং অফিসার তিনি বক্তব্য রাখছেন। আর স্থানীয়রা সরাসরি যেটা সেখানে বলছে, যাচ্ছে। আসলে প্রশাসনের মধ্যে তাদের নাকি সোর্স এখানে আছে, না হলে ওরা বলতে চাচ্ছে যে আপনারা আসার আগে খবর আপনারা পেয়েছেন আসার আগে কিভাবে? তারা কিভাবে খবর পায় আসলে? এটা আসার আগে খবর পাবে কিভাবে? আমরা তো যে এই যে মেইন রোড থেকে যখন ঢুকে পুরা এলাকার মধ্যে তো এই এলাকারই লোক, তো এই গ্রুপের 2টা লোক ওই ছিন্নমূলের বাইরে ওখানে বসে থাকা এটা অস্বাভাবিক না। তার কাছ শুধু ওইখান থেকে ফোন করে জানিয়ে দেয়। তো এটার জন্য তো আমার প্রশাসনের লোকের দরকার নেই, তার 2টা লোক বসে রাখলেই তো হয়। তো এইভাবেই তারা তথ্যটা পাচ্ছে। তো আমরা আমাদের কার্যক্রম করছি। এখানে অন্যায়ভাবে তারা একটা বাহিনীর ক্যাম্পে হামলা করেছে, এটা গুরুতর অন্যায়, এটা মামলা হবে এবং আইনগত প্রক্রিয়া অনুযায়ী যা যা করা দরকার আমরা ইনশাল্লাহ সেটা করব।